দিদি নাম্বার 1 সিজন 8। আজ যে মেয়ে ভয় না পেয়ে এগিয়ে রয়েছে সবার চেয়ে, সাফল্য তার দেখো না শুধুই দেখো পরিশ্রম। এমন ভাবেই চেষ্টা করো তুমি বা কিছু কম, শুধু লক্ষ্যে স্থির থেকে যাও, মনের ভয়কে সরিয়ে দাও, বুঝবে তুমি সবার সেরা, পরিবারের মান, দেখবে সবাই বলছে তোমায় দিদি নাম্বার 1। এমনই 4 জন দিদির গল্প শুনবো আজকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে শর্মিষ্ঠা দে বিশ্বাস। নমস্কার দিদি, আমি বেলুর থেকে আসছি। সেলিব্রেশন মানেই চকলেট, সেই চকলেটের ব্যবসা আমি কিভাবে এগিয়ে নিয়ে গেছি সেই গল্পই আপনার কাছে আজকে করতে এসেছি। ভেরি গুড, ইন্টারেস্টিং, শুনবো। অদিতি ঘোষ মল্লিক। নমস্কার দিদি, আমি বাঁকুড়া থেকে আসছি। আমি পেশাগত দিক থেকে একজন জীবন বিজ্ঞানের শিক্ষিকা এবং নিজের বিষয়কে ভালোবেসে সেটা হাতে কলমে কিভাবে আরও বেশি উন্নত করা যায় সেই চেষ্টার গল্প শোনাতেই আজ আমি দিদি নাম্বার 1-এর মঞ্চে। ওকে, থ্যাংক ইউ। গল্প করবো তোমার সাথে। শিপ্রা ঘোষাল। নমস্কার দিদি, আমি আরিয়াদহ থেকে আসছি। আমি জলসাথী প্রকল্পের সাথে যুক্ত রয়েছি। জি বাংলার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক আছে। জীবন মানেই জি বাংলা, আর জলের অপর আরেক নাম জীবন। জলে নেমে কিভাবে মানুষকে, সাধারণ মানুষকে বাঁচাতে হয় বা বাঁচাই আমরা আমাদের এই প্রফেশনে এসে, সেই কথাই আজকে আমি এখানে বলতে এসেছি। বাহ, শুনবো তোমার সব গল্প। চিত্রা মাহাতো। নমস্কার দিদি, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। এই চিত্রার জীবনের চিত্র কিভাবে একটি সরকারি চাকরি বদলে দিল সেটাই আমি তোমাদের সাথে গল্প করতে এসেছি। আচ্ছা, সব শুনবো। শুরু করবো সবাইকে নিয়ে আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। প্রথমে গল্প করবো শর্মিষ্ঠার সাথে। চকলেট বানাও তুমি? হ্যাঁ দিদি, আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল। খুব আমি ডানপিটে ছিলাম ছোট থেকে। বাড়িতে বাবা, আমি, বোন 4 জনে খুব ডানপিটে ছিলাম। ক্লাস 10-এর পর আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়। তো তারপর আমি তার সাথে 5 বছর প্রেম করে তারপরে বিয়ে করেছি। সেই বিয়েটা খুব স্মুথ ছিল না, বাবা খুব রাগী ছিল বলে প্রথম দিক থেকে মেনে নেয়নি। তারপরে আমার হাজব্যান্ড এসে সব কনভিন্স করে বাড়ির লোক, তারপরে মেনে নিয়েছে। মেনে নিয়ে আমার বিয়ে হয়েছে। বিয়ের 9টা মাস আমি পুরো ঘুমিয়ে কাটিয়েছি। সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত ঘুমাতাম, আবার দুপুরবেলা ঘুমাতাম, ঘুমিয়ে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি বললাম না, নিজে কিছু করতেই হবে। প্রথম থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে নিজে কিছু করবো, বাড়িতে থেকেই করবো সেটা। কিন্তু যেহেতু আমি খুব ডান পিটে ছিলাম, কিছু করতে পারতাম না, কোনো কিছু স্থির করতে পারতাম না। এটা করবো, ওটা করবো, সেটা করবো, হ্যাঁ তো এইগুলোও করে আছে। তখন হঠাৎ করে একদিন আমার সকালে আমার হাজব্যান্ডকে আমি বলি যে আমি যদি চকলেটের ব্যবসা করি তখন কেমন হয়। তখন বলছে তোমার তো কোনো কিছুতেই ঠিক থাকে না, একবার এটা করবো, একবার ওটা করবো। তারপরে আমি শিখি এক জায়গা থেকে, চকলেটের কোর্সটা করি। আমার বরের থেকে আমি টাকা ধার করে চকলেটের ব্যবসা নিয়েছি, কারণ ওকে বিশ্বাস করে না। তো কোনটা কি করবো ঠিক নেই। আমি ওকে বলে দিচ্ছি তোমার থেকে টাকাটা ধার করেই আমি নামবো। ধরো টাকাটা ধরো হাজবেন্ড দিলে, হ্যাঁ, কিন্তু শুধু টাকা পেলেই তো হয় না, না। একটা তো পুরো সেটআপের ব্যাপার আছে, তারপর সেটাকে নিয়ে বাইরে প্রচার করার ব্যাপার আছে। সেটা তারপরে আমি এইটা নিয়ে অনলাইনে করলাম। অনলাইন সবাই সোশ্যাল মিডিয়ার অনলাইনে, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানালাম এই ব্যাপারটা। তারপরে দিন আস্তে আস্তে আমার সব রকম চকলেট বানাতে শিখে গেলে? হ্যাঁ, সব রকম চকলেট আমি বানাই। কতদিনের কোর্স ছিল? আমার 3 মাসের কোর্স ছিল। বাস শিখে গেলে? 3 হ্যাঁ, 3 মাসে এত সোজা চকলেট বানানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত ফ্লেভারড চকলেট হয়, কত রকম? আমি মেনলি 3 রকম ফ্লেভার চকলেট বানাই, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট আর মিল্ক চকলেট। কতদিন হয়ে গেল করছো? আমি 6 মাস হয়েছে করছি এটা। তারপরে কিভাবে জিনিসটাকে নিয়ে এগোলে? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানালাম, তারপরে সবাই জানতে পারলো। কেউ আমি বলেছিলাম কারোর বার্থডে হলে বলো আমি চকলেট এগুলো বানাই তো কাউকে দেওয়ার জন্য, তখন সবাই আসতো, এসে সেই জিনিসটা আমি সবাইকে খাওয়ালাম আগে, যে দেখো খেয়ে তোমরা বলো চকলেটগুলো কেমন খেতে। তখন বললো সত্যি সবাই খুব ভালো, সবার কাছ থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি, না চকলেটগুলো খুব ভালো খেতে। কিভাবে বানায়? কোকো পাউডার, কোকোনাট অয়েল আর হচ্ছে তোমার আমুল দুধ। এখন আমি প্রতিদিন 200 পিস চকলেট বানাই। 3টে দোকান আমার ধরা হয়েছে, আমাকে 200 পিস প্রতিদিন বানিয়ে রাখতে হয়। কি বলছো? হ্যাঁ, আমি সত্যি সবার থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি চকলেটটা বানিয়ে। এই যে মোল্ডগুলো কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, মোল্ডগুলো কিনতে পাওয়া যায়, বিভিন্ন শেপের মোল্ডগুলো কিনতে এবার সেই পাওয়া যায়। মোল্ডের মধ্যে দিয়ে দিয়ে ফ্রিজ হ্যাঁ, করতে ফ্রিজ হয়? করি আমি। আচ্ছা, দিয়ে তারপর সেগুলো র্যাপ করতে হয়? সব আমি করি। এইটার ক্ষেত্রে আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করে। আমি বিয়ের তত্ত্বতেও ওরকম চকলেট দিই। তো এরপরে কি ইচ্ছে শর্মিষ্ঠা? চকলেট ছাড়া আরো তো কত কিছু করা যায়, সেগুলো নিয়ে কোনো ইচ্ছে হ্যাঁ, আছে? আমার চকলেটের এটা নাম দিয়েছি দ্য চকলেট ক্রিয়েশন। সেই চকলেট ক্রিয়েশনটাকে আমি একটু বড় করে দেখতে চাই, আর কিছুই না। ভেরি গুড। নিয়ে এসো তুমি, কি আমি দেখতে দেখি তোমার চকলেটের এরকম তোমার সুন্দর সাজিয়েছো। বাহ,
এবং বিভিন্ন শেপের। এটা হচ্ছে তোমার হোয়াইট চকলেট, এটা হচ্ছে মিল্ক চকলেট, এটা হচ্ছে ডার্ক চকলেট, আর এটা হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল চকলেট বানিয়েছিলাম এটা মোবাইলে ভ্যালেন্টাইন্স ডে চকলেট, কাপল চকলেট, এটা কাপল চকলেট। কি মজা! এরকম এরকম বিক্রি হয়? এরকম বিক্রি হয়, এটা আমার ভ্যালেন্টাইন ডেতে খুব চলেছে, খুব চলেছে। দিদি এটা তোমার জন্য নিয়ে এসছি, এটা রনর জন্য, আর এটা হচ্ছে তোমার জন্য আমি নিয়ে এসছি। থ্যাংক ইউ। সবাইকে দাও প্লিজ। অল দ্য বেস্ট শর্মিষ্ঠা, দারুণ লাগলো। থ্যাংক ইউ। দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে অনেক বল রয়েছে, মাথায় একটা ব্যান্ড বেঁধে দেওয়া হবে, সেই ব্যান্ডের উপরে বলটাকে ব্যালেন্স করে বসাতে হবে। হাত দিয়ে বলটা বসাবে, কিন্তু তারপরে আর মাথায় হাত দেবে না, দিয়ে দুটো হাত এরকম করে হেঁটে হেঁটে যাবে, গিয়ে আস্তে করে মাথাটা নিচু করবে, বলটা যেন ওই গ্লাস বক্সের মধ্যে গিয়ে পড়ে। 1 মিনিট সময়, দৌড়ে ফিরে আসবে, আবার বল নিয়ে আস্তে আস্তে হেঁটে যাবে। কে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারে, সব থেকে বেশি সংখ্যায় বল কালেক্ট করবে, হেড 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে শর্মিষ্ঠা। স্টার্ট। আস্তে আস্তে হাঁটো, পড়ে যাবে। আস্তে। শর্মিষ্ঠা 1 মিনিটে 5টা বল কালেক্ট করেছে। অদিতি, শিক্ষিকা তুমি। হ্যাঁ দিদি। কত বছর হলো শিক্ষকতা করছো? এটা 10 বছর হলো। বরাবর ইচ্ছে ছিল টিচার হব? না দিদি, সত্যি কথা বলতে কি বরাবরই কখনোই ইচ্ছে ছিল না যে শিক্ষিকা হই। আমি ছোট থেকেই রবীন্দ্রসঙ্গীত শিখেছি, নাটকের সাথেও যুক্ত ছিলাম। তো তারপরে দিদি যেরকম হয়ে থাকে, পড়াশোনাটা করছি, এরকম করতে করতে পড়াশোনা শেষ হলো। শেষ হওয়ার পরে চাকরিটাও পেয়ে গেলাম, তারপরে বিয়ে, বাচ্চা। এখন আমি স্কুল সামলাচ্ছি, আমার সংসার সামলাচ্ছি। এটা করতে করতে মনে হলো হ্যাঁ আমার ভাতের জোগাড় হলো। কিন্তু আমি যে বিষয়টা পড়াই, আমার জীবন বিজ্ঞান আমার বিষয়, আমার হাতে তো অনেকগুলো ছোট ছোট মাটির তাল আছে, অনেকগুলো বাচ্চা আছে। তাদেরকেই যদি আমি ওই পুঁথিগত বিদ্যার বাইরে আর কিছু যদি পরিবেশটাকেই না শেখাতে পারলাম কিছু, তাহলে আমার শিক্ষিকা হওয়ার আর কোথায় তার যথার্থতা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিদি আমি আমার যে স্কুলে নর্মাল যেগুলো প্রজেক্ট ওয়ার্ক, হাতে কলমে যেগুলো লেখার শুধু কাজ, সেগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। প্লাস্টিকের যে বোতল, সেগুলোকে নতুনভাবে ইউজ করে সেই জায়গায় গাছ লাগানো, প্লাস্টিকের যে বটলে গাছ লাগানো। তারপরে এখন যেটা নতুন ওদের শেখালাম সেটা হচ্ছে ইকো ব্রিক্স। স্কুলেই করতে? হ্যাঁ, এগুলো স্কুলেই শুরু করলাম, ইকো ব্রিক্স বানানো। কারণ দিদি আমার মনে হলো আমি যদি 100টা বাচ্চাকে শেখাতে পারি, তাদের বাড়িতে 2জন মেম্বারকেও শেখায়, সেখানে একটা মাসকে আমি এটা শেখাতে পারবো। ইকো ব্রিক্সটা কি জিনিস? ইকো ব্রিক্স দিদি একটা প্লাস্টিকের যে বটল, নর্মাল কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক বা মিনারেল ওয়াটারের যে বোতলগুলো আমরা কিনি, সেগুলো করা হয় কি আমরা ইউজড হওয়ার পরে ফেলে দিই। তো ইকো ব্রিক্স জিনিসটা হচ্ছে ওই প্লাস্টিকের বটলটার মধ্যে আমরা সারা দিনের যে প্লাস্টিকের বা আমাদের মানে সাধারণ গৃহস্থালির কাজে যে প্লাস্টিকগুলো ইউজ হয়, যেমন ধরুন চিপসের প্যাকেট, সাধারণ মশলার প্যাকেট, এই যে প্লাস্টিকগুলো আমরা কি করি, ডাস্টবিনে ফেলি, ডাস্টবিন থেকে একটা অন্য জায়গায় চলে যায়। আলটিমেটলি সেটা হয় কোনো নদীতে বা সমুদ্রে গিয়ে সেখানে দূষণ ঘটাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি করি কি, ওই প্লাস্টিকের যে বটলগুলো হচ্ছে সেখানে যতটা পারা যায় ওই প্লাস্টিকের র্যাপারগুলো ঢুকিয়ে দিই, তাহলে 1 নম্বর হচ্ছে পুরোটা পলিউশনটা থেকে আমরা অনেকটা রোধ করতে পারছি। মানে যে প্লাস্টিকটা ছড়িয়ে যাচ্ছিল সেটা থেকে
আটকাতে পারছি। দেন হচ্ছে কি এই প্লাস্টিকগুলো বটলগুলোতে যখন অনেক ঢোকানো হবে প্লাস্টিক বটলটার অনেকটা ওয়েট বেড়ে যাবে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইকো ব্রিক্স। তখন সেটাকে দিয়ে আমরা ছোট ছোট ফার্নিচার বানাতে পারি, বসার কোনো একটা জায়গা করতে পারি। তো আমি এই ইকো ব্রিক্স বানানোগুলো ছেলেমেয়েদেরকে শিখিয়েছি। এবার আমার ইচ্ছে আছে আমার স্কুলের মধ্যেই সেখানে একটা বসার জায়গা বা ছোটোখাটো একটা পার্ক টাইপের এগুলো দিয়ে করার ইচ্ছেটা আছে। প্লাস দিদি এর সাথে সাথে এখন মনে হলো স্কুলের তো ঠিক আছে, এবারে আমার বাড়ির চারপাশটাকে কিছু করা যেতে পারে। তো একদিন আমি স্কুল থেকে আসছিলাম, স্কুল থেকে আস্তে আস্তে দেখলাম যে আমার বাড়ির চারপাশে ভীষণ পার্থেনিয়ামে ভরে গেছে। এবং আমরা জানি পার্থেনিয়াম হচ্ছে একটা মানে গমের সাথে এসেছিল একটা সিড বিদেশ থেকে, যেটা আমাদের এখানে হলো কি উইডের মতো একদম ছড়িয়ে যেতে লাগলো। তারপরে এখানকার যে প্রজাতিগুলোকে সেগুলোকে নষ্ট করে দিয়ে এগুলোই গ্রোথ হতে লাগলো। তো পার্থেনিয়াম যেটা করে মানুষের ভীষণভাবে শ্বাসকষ্ট ঘটায়। একদিন আমার মনে হলো যদি এটা আমি কিছু করতে পারি, তো আমার একার পক্ষে করা সম্ভব নয়। তো আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে ভীষণ সাপোর্ট করেছিল এবং আমার কিছু বন্ধু বান্ধব মিলে আমরাই শুরু করলাম কি গাঢ় লবণ জল স্প্রে করতে পারি, তখন ওগুলোকে মরে যায়। প্লাস করলাম কি ওগুলোকে তুলে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ওটা রেণুটা থেকে মুক্ত হওয়া যায়। আমার হাজব্যান্ড, আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব সবাই মিলে এটা শুরু করলাম কাজটা। তো এরকম করতে করতে অনেকে আমাদের সাথে এলো, তারা নিজের বাড়ির চারপাশ করতে শুরু করলো। আমরা বাঁকুড়া পৌরসভার আমরা সাপোর্ট পেলাম, তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলাম, তারা আমাদেরকে সাহায্য করলেন পরবর্তীকালে। এবং বর্তমানে আমরা বেশ অনেকটা পরিমাণে, পুরোটা বলবো না দিদি, এসব কাজ একদিনে বা এক মাসে হয় না, দীর্ঘকালীন একটা কাজ। তবে আমরা চেষ্টা করছি, কিছুটা হলেও সফল হয়েছি যে আমাদের পরিবেশকে, আমার বাড়ির চারপাশকে, আমাদের শহরের চারপাশটাকে যতটা পারা যায় পার্থেনিয়াম মুক্ত করা এবং আরও একটা পরিষ্কার করে তুলতে চেষ্টা করছি। এই তোমার যে ভাবনা বা তুমি যে কাজ করছো কতটা প্রভাব পেলেছে মানুষের মধ্যে? প্রথমে মানুষের মধ্যে কোনো আইডিয়াই ছিল না যে প্লাস্টিকটা আমাদের কতটা ক্ষতি করতে পারে। তো আমরা যখন আস্তে আস্তে এই বাচ্চাদেরকে ইকো ব্রিক্স বানানো শেখাচ্ছি, তখন তাদের বাবা মারা জিজ্ঞেস করছে ম্যাডাম এটা কেন করতে বলছে। তার মানে আমরা ছোট বাচ্চার হাত থেকে আরও কিছু অ্যাডাল্ট মানুষের যোগাযোগ পাচ্ছি যারা বিষয়টার জানতে চাইছে, আরও ভালো কিভাবে করা যায় তারা বুঝতে পারছে, এটা ক্ষতিকারক দিকটা জানতে পারছে। তো সেই জায়গা থেকে দিদি দাঁড়িয়ে অনেকটাই আমরা পারছি যে যতটা পারা যায় দূষণমুক্ত করে তোলার পরিবেশটা, কারণ আমি মনে করি এরাই সৈন্য। খুব ভালো, ভেরি গুড অদিতি, খুব ভালো কাজের সঙ্গে যুক্ত আছো। ধন্যবাদ দিদি। একদম তোমার মতো মানুষ দরকার তোমাদের সমাজে, তা নাহলে পরিবর্তন আসবেই করতে হবে। পরিবেশটাকে দূষণমুক্ত করতে বা বোঝাতে মানুষকে যেন আরো পারি। এবং তোমার পাশে আশা করি প্রচুর মানুষ থাকবে, সবাই তোমায় সাপোর্ট করবে। ধন্যবাদ। অল দ্য বেস্ট অদিতি। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। এবার খেলতে আসছে অদিতি। স্টার্ট। অদিতি 1 মিনিটে 5টা বল কালেক্ট করেছে। শিপ্রা। হ্যাঁ দিদি, আমি এসেছি আরিয়াদহ থেকে, জলসাথী জলসাথী প্রকল্পের সাথে যুক্ত রয়েছি। আমি একদম বড় হয়েছি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে। বাবার ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো ছিল না, আমরা 2 বোন, খুব স্ট্রাগল করেই আমরা বড় হয়েছি। আর আমার বাড়ি একদম গঙ্গার ধারে। এবার আমার ছোট থেকেই জলের প্রতি একটা অদ্ভুত নেশা ছিল, মানে সাঁতার কাটা যে বয়সে বাচ্চারা, মানে মেয়েরা সাধারণত পুতুল খেলা বা ওই বাড়িতে থাকা এ করা, আমার সাঁতার কাটাটাই একটা নেশা ছিল সেই বয়স থেকে। মানে এর জন্য প্রচুর মায়ের কাছে মার খেয়েছি, পড়াশোনা ফাঁকি দিয়েছি, স্কুল থেকে এসে প্রচুর সাঁতার কেটেছি, জলেই পড়ে থাকতাম একরকম। তো যখন থেকে একটু বড় হয়েছি, যখন থেকে নিজের মধ্যে একটু বোধ বুদ্ধি বা বিবেক বলতে যা বোঝায় সেটা এসে, তখন মনে হয়েছে আমি মানুষের জন্য কি করছি, কিন্তু কি করব
করব, বাবার ফিনান্সিয়াল অবস্থা সেরকম ছিল না, তাহলে বাবাকে একদিকে আমাকে সাপোর্ট করতে হবে। তো সেখান থেকে স্ট্রাগল করতে করতে মনে হলো যে না, যদি কিছু করতে পারি, মানুষকে যদি জীবন দিতে পারি, কারণ আমরা জানি যে ভগবান আর ডাক্তার এই দুজনই আমরা জানি ইন ন্যাচারাল যে মানুষকে জীবন দান করে। তো আমার মনে হলো কোথাও যদি আমিও সেখানে যুক্ত হতে পারি, এটা অনেক দিন আমার ইচ্ছা ছিল। তো হঠাৎ করে দেখলাম যে জলসাথী প্রকল্পটা, যেখানে হচ্ছে অসংখ্য মানুষকে মানে সার্ভিস দেওয়া, অর্থাৎ জেটি ঘাটে, বিভিন্ন জেটি ঘাটে যে সমস্ত মানুষরা যাতায়াত করেন, যারা উঠতে পারেন না, বয়স্ক মানুষ যারা রয়েছেন, তো সেখানে করতে গিয়ে তারপরেতে আমাদের ওখানে লাইফ সেভিংও প্রচুর করতে হয়েছে। মানে সাঁতারের প্রতি যেহেতু আমার একটা আকর্ষণ ছিল, দেখলাম সাঁতারটাও শিখেছিলাম, যখন সাঁতারটাও সেখানে কাজে লাগলো। মানে ছোটোর থেকে বড় হতে স্ট্রাগল করতে করতে এখন যে পেশাটায় রয়েছি, মানে আমার এই নেশাটা কখন পেশায় পরিণত হয়ে গেছে আমি নিজেও জানি না। তারপর যখন আমার হাজব্যান্ডের সাথে আমার আলাপ হয়েছে, ওরও নৌকো ছিল, মানে জলপথেই ওর সাথে প্রায় আমার আলাপ, ওকেও দেখেছি প্রচুর মানুষের লাইফ সেভ করেছে। একই প্রফেশন? হ্যাঁ, ওর নৌকো ছিল, তারপরেতে আমরা এই জলসাথী প্রকল্পটাতে এসেছি। মানে প্রফেশনটা এক না হয়েও প্রায় একই। তো এখন এই বিগত 3 বছর ধরে এই প্রকল্পটা নিয়ে আরও বাড়ানোর প্রচেষ্টা চলছে। আর এটার মধ্যে থাকতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগে, কারণ জেটিতে এত ধরনের মানুষ আসেন। জেটিতে তো অনেক সময় দুর্ঘটনাও ঘটে। হ্যাঁ, প্রচুর দুর্ঘটনা ঘটে, আমরাও লাইফ সেভ করেছি। মানে জলে ঝাঁপ দিয়ে তুলেও প্যাসেঞ্জারকে আমাদের বাঁচাতে হয়েছে। অনেক সময় পা পিছলে পড়ে গেছে, কারণ এই জেটিগুলো এত ভাস্ট প্যাসেঞ্জার সার্ভিস থাকে যে অনেক সময় মানুষ বুঝতেই পারেন না। জেটি এবং লঞ্চের মাঝখানের যে গ্যাপটা থাকে, ওনারা উঠতে গিয়ে তাড়াহুড়োতে হোক অথবা নামার সময় তাড়াহুড়োতে হোক, অনেক সময় পা স্লিপ করে পড়েও যান। তো সেই সময় সেই অ্যাক্সিডেন্টগুলোকে রিকভার করা অথবা চারিপাশে দেখা, যেমন ম্যাডাম এখন হচ্ছে সেলফি হচ্ছে একটা ভীষণ ওরে বাবা ক্ষতিকারক জিনিস। জল, রেল লাইন, যেখানে যত মানে বিপদ সংকুল এরিয়া, সেখানে তত বেশি সেলফির প্রভাব। এবার এইগুলো করতে করতে তখন আমাদের ওই দিকেও একটু চোখ রাখতে হয় যে কিভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে আসা। ভালো কাজে শুধু তো সুনাম নেই, বদনামও পাই অনেক সময় মানুষের থেকে, কারণ আমরা তো ওদের জীবন বাঁচাচ্ছি, এটা আমাদের ডিউটি। তারা বুঝছে না, তারা ভাবছে আমরা তাদের বিনোদনে কোথাও বাধা দিচ্ছি। আমাদের নিজেদের জীবনের আনন্দ নেই, আমরা ওদের আনন্দটাকে মাটি করে দিচ্ছি। মানে সুনাম বদনাম দুই আছে, কিন্তু এই চাকরিটা করতে গিয়ে নিজের মনের মধ্যে একটা সন্তুষ্টি আছে যে না, আমিও কোথাও অন্তত মানুষের কিছু জীবন বাঁচাতে পারছি বা মানুষের এই কাজটার মধ্যে নিজেকে যুক্ত করতে পারছি। কতদিন হয়ে গেল শিপ্রাই কাজের সাথে যুক্ত আছো? আমি 1.5 বছর দিদি। অনেক অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, আর আমি যেহেতু হাওড়ার 1 নম্বর জেটিতে আছি, হাওড়ার 1 নম্বর জেটিটা হচ্ছে ওপর, মানে এরকম 3 তলা, 3টে স্টেপ আছে। ওই ওপর 1 তলা, 2 তলা, 3 তলা। মানে লঞ্চ কখনো একদম নিচের স্টেপে লাগে, কখনো বা সেকেন্ডে জলের যেরকম বাড়ছে কমছে সেই অনুযায়ী লঞ্চ লাগে, আমাদেরও সেই অনুযায়ী মুভ করতে হয়। আচ্ছা, মানে প্যাসেঞ্জারের সাথে আমাদেরও নামতে হয়, যাতে উঠতে অসুবিধা হচ্ছে কিনা, বা বয়স্ক কোনো মানুষ আছেন যাদের হেল্পের প্রয়োজন হয়, এই রকম আছে। তো যখন মানুষকে বাঁচাও জল থেকে, তখন এই সাহসটা নিজের মনে জোগাও কি করে? জলে ঝাঁপ দেবো, দিয়ে তুলে নিয়ে আসবো? চোখের সামনে যখন দিদি দেখছি যে কেউ ডুবন্ত মানুষ ডুবছি, তখন আর নিজের মনের মধ্যে কাজ করে আগে ওকে তুলতে হবে। আর নিজের সাঁতারটা যখন জানো, নিজের সাঁতারটা যখন জানি, নিজেকে সেই রাখতে পারি না যে আমি বসে থেকে দেখবো আরেকটা মানুষ ডুবছে। খুব ভালো ভালো লাগলো শিপ্রা কথা শুনে, এবং অনেক কিছু জানতাম না, যেগুলো জানতে পারলাম তোমার কাছ থেকে। ধন্যবাদ দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8। খেলতে আসছে এবার শিপ্রা। স্টার্ট। শিপ্রা 1 মিনিটে 5টা বল কালেক্ট করে। চিত্রা, অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছো, হ্যাঁ। এখন কি করছো? এখন আমি রেলে সার্ভিস করছি, ইলেকট্রিক্যাল টিআরডি ডিপার্টমেন্টে। আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ওভারহেড মেনটেনেন্স করা, যেটা দিয়ে আমাদের কারেন্ট পাস করে ট্রেনে, পেন্টোতে। তো সেটারই মেনটেনেন্সের কাজ আমরা করি। এ তো ছেলেদের কাজ মূলত। হ্যাঁ, মূলত অ্যাকচুয়ালি ছেলেদেরই কাজ ছিল, কিন্তু এখন মেয়েদেরও রিক্রুটমেন্ট করছে এখানে। তো সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং জব আমার কাছে।
তো আমি ছোট থেকেই বরাবরই শান্ত প্রকৃতির মেয়ে, তো আর পড়াশোনাতে ছোট থেকেই খুব ভালো ছিলাম। এইভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বিএসসি কমপ্লিট করার পর এমসিএ করলাম, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তারপরে আমি একটা ছোট সফটওয়্যার কোম্পানিতে জয়েন করি, সেই সময় আমার বিয়ে হয়ে যায়। তো সেক্ষেত্রে ওখানে আমাকে জব ছাড়তে হলো। ছেড়ে আমার মনে হলো যে আমার একটা পড়াশোনা নিজের মধ্যে ভেতরে একটা ছিল যে আমি পড়বো, আরও জানবো, আরও বড় জায়গায় যাবো এবং নিজের পায়ে দাঁড়ানোর একটা প্রবল ইচ্ছে ছিল ভেতর থেকে। তো সেক্ষেত্রে আমি আবার পড়াশোনা শুরু করলাম। শুরু করে তারপরে আমি আমার ইচ্ছে ছিল যে একটা সরকারি জব আমাকে করতেই হবে, নিজের পায়ে নিজে দাঁড়ানোর যে একটা ইচ্ছে, সেই ইচ্ছেটা আমাকে মানে পূরণ করতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি আবার পড়াশোনা শুরু করলাম। সেক্ষেত্রে আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই খুব আমাকে হেল্প করেছেন, সাপোর্ট করেছেন। যখনই আমি সময় পাই আমি বই পড়ি। আমার বই পড়তে ভালো, যে একটু যদি 2 লাইনও যদি পড়ি সেটাও আমার খুব ভালো লাগে, নিজের মনে ভেতর থেকে আমার খুব ভালো লাগে। যদি দিনে দুটো একটা বই না পড়া হয় আমার মনে হয় যেন কোথাও যেন একটু অসম্পূর্ণ থেকে যায়। অভ্যেস। তো প্রথমে রেলের কম্পিটিটিভ এক্সাম, তো সেখানে আমি কোয়ালিফাই করলাম, আমার মেডিকেল হয়, সেখানে পাশ করে আমি তারপরে এখন রেলে সার্ভিস করছি। তোমার কি কি দায়িত্ব মূলত? আমার অ্যাকচুয়ালি দায়িত্ব হচ্ছে, আমাদের তো ওভারহেড লাইনের কাজ। এবার যখন কোনো তার ছিঁড়ে যায় বা কোথাও কোনো ফল্ট দেখা দেয়, তো সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম থেকে ব্লক দেওয়া হয়, কিছু টাইমের জন্য ব্লক দেওয়া হয়, 45 মিনিটস 1 আওয়ার। তো ওই 45 মিনিটসের মধ্যে আমাদের যেখানে ফল্ট আছে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে ওই ফল্টটা মেনটেনেন্স করতে হবে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি 25,000 ভোল্টে কাজ করি। তো তোমার কি পুরো একটা ট্রেনিং হয়েছিল এটার জন্য? না, আমার ট্রেনিং হয়নি, অ্যাকচুয়ালি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় আমাদের। এক্ষেত্রে কলিগরাও প্রচণ্ড হেল্প করেছে, ওনারা না থাকলে হয়তো কাজ করাটা আমার পক্ষে টাফ হয়ে যেত অনেকটা। তারপরে আস্তে আস্তে কাজ শিখলাম, এখন মোটামুটি আমি এক্সপার্ট হয়ে গেছে, মোটামুটি পারি। মানে ওপরে উঠেও কাজ করতে হয়, কিংবা এই আর্থরড লাগানোর ব্যাপারটা, যে আর্থরড মানে আমাদের যখন ব্লক হয় সে সময় মিডিল লাইনে ব্লক হয়, দুপাশে দুটো 4টে আর্থরড থাকে। তো ওই আর্থরড লাগাতে গেলে একটু যদি এদিক ওদিক হয়ে যায় তো লাইফ পুরো ডেঞ্জার একদম। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওসব কাজও করতে হয়, প্লাস ওপরে কাজ। আস্তে আস্তে করতে করতে এখন পুরো অভ্যেস হয়ে গেছে। আর আমাদের পেট্রোলিংও করতে হয়, 8 কিলোমিটার 9 কিলোমিটার এক একটা সেকশন থাকে, একদিনে পুরো ওই পাথরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। আর যদি কোথাও কিছু প্রবলেমস থাকে সেগুলো সাথে সাথে আমাদের জানাতে হয় যে এখানে প্রবলেমস আছে, না হলে কি হবে, যখন ট্রেন যাবে তখন তো মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের সাথে সাথে টিপিসি রুমকে জানাতে হয়। এই রকম জব করতে করতে এখন আমি ফ্যামিলি নিয়ে ভালোই আছি, ছেলেও আছে, তাকেও সামলাতে হচ্ছে। খুব ভালো লাগলো চিত্রা কথা বলে, অন্যরকম পেশায় যুক্ত আছো এবং এই পেশা করে আমি যথেষ্ট খুশি, মানে কিছু করতে পারছি, রেলের সঙ্গে যুক্ত হয়ে কিছু করতে পারছি, সবার জন্য কিছু করতে পারছি। ভালো থেকো চিত্রা। চিত্রা 1 মিনিটে 4টে বল কালেক্ট করেছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে 3 জন, শর্মিষ্ঠা, অদিতি এবং শিপ্রা, 3 জনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে চিত্রা, 15 পয়েন্টস। শর্মিষ্ঠা পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অদিতি পছন্দ জুসার মিক্সার, শিপ্রার পছন্দ চন্দ্রাস চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রকিং চেয়ার। চিত্রার পছন্দ বেথেল লন্ড্রি ব্যাগ। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি গেট চাল।
আজকে স্পেশাল গেস্ট রিক এবং চন্দ্রিকা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 জন নায়কের ছবি ঘুরবে, একজন নায়কের ছবিতে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই নায়কের কোনো গান গাইতে হবে। শর্মিষ্ঠা। দুজনে 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 চোখে চোখে প্রথম দেখা যে দুরু দুরু হলো ভালো লাগাও যে। ক্যাসেটটা জড়িয়ে গেছিল। 5 points। সঙ্গে লালা ময়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। এটা দেবের গান শুনিয়েছে। মন যে হারালো দুহাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে, স্বপ্ন চড়ালো থমকে দাঁড়ালো প্রেমকে জিতে নিতে। না এ চোখে আর কিছু ভাসে না, তোকে ছাড়া একা রাতে চাঁদ আসে না। सोड़िए तू चाहिए तू तेरे लिए तू दीवाना। छोड़िए तू चाहिए तू तेरे लिए तू दीवाना। দ্বিতীয় গাইলাম, তার মধ্যে নাচের সঙ্গে সম্পর্কিত একটা শব্দের উল্লেখ আছে, সেই শব্দটা কি? বলো শর্মিষ্ঠা। ঘুংরু। 5 points। সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরে গিফট পাবে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। दुनिया में लोगों ने दिल अपने फिर थामे, आया हूँ लेकर मैं फिर कितने हंगामे। ला 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 ला। जरा देखो कौन आ गया है, जमाने पे जो छा गया है। जमी जिस पे है सब निगाहें, खुली किसकी खातिर है बाहें। ऐसा दिलदार आया है कौन, मुझको पहचान लो मैं हूँ डॉन। গানের কথায় কোন শব্দ দিয়ে পৃথিবীকে বোঝানো হয়েছে? বলো শর্মিষ্ঠা। দুনিয়া। 5 points। दुनिया में लोगों ने সঙ্গে বিবানির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। অনেকগুলো অক্ষর ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। অদিতি। নব আনন্দে জাগো আজি। ওকে 5 পয়েন্ট। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। একটা গান হয়ে যাক। নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিন জানি না। নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিন জানি না। গুনগুন গুন করুন সে ধুন মন বিরোহী মানে না। নিশিদিন বাজে স্মরণের বিন সেজে তুমি বিন জানি না। গুনগুন গুন করুন সে ধুন মন বিরোহী মানে না। গুনগুন গুন করুন সে ধুন মন বিরোহী মানে না। গুনগুন গুন করুন সে ধুন মন বিরোহী মানে না। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটের জুয়েলারি সেট।
আগুনের ছবি এসছে, এমন গান গাইবে যেটার মধ্যে আগুন শব্দটা আছে বা আগ। বলো অদিতি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। 5 পয়েন্ট। আগুনের পরশমণি। সঙ্গে গিফট আছে হচ্ছে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। হয়ে যাক। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। এলোমেলো হয়ে যায় মন, কেন আছে বুঝি না, দাবানল যেন ছড়ালো পার করে সীমানা, সাপদের মতো হানা দেয় মনের কামনা, নিজেকেই দেখে লাগে আজ অচেনা অচেনা অচেনা। বাতাসে গুনগুন। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, আমি যে শব্দগুলো পড়ে শোনাবো সেগুলোকে বুঝতে হবে। 1 মিনিট সময়, প্রত্যেকটি সঠিক ওয়ার্ড 2 পয়েন্টস। প্রথমে শর্মিষ্ঠা খেলবে। বর চকলেট খেয়ে কি বলে? হানি মানি তুই আমার লালা। নারকেল। নারকেল। সাইকেল। নারকেল। নারকেল নারকেল। প্যাকেট। প্যাকেট। প্যাকেজিং। প্যাকেট। প্যাকেট। শুক্তো। শুক্তো। সূর্য। শুক্তো। সুতো। চকলেট। সন্দেশ। চকলেট। চকলেট চকলেট। আশিক রাজা নরেশ কচু। কচু। অসুর। শুক্তো। লাস্টের ছিল কচু। কচু। আরেকটা পারোনি ছিল হচ্ছে শুক্তো। শুক্তো। 3টে পেরেছো, 6 পয়েন্টস। গাছ লাগাতে লাগাতে কি বলো? जंगल जंगल बात चली है पता चला है। ব্যাং। 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 প্লাস্টিক। 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 ছেলে পুলে। ছেলে পুলে। ছেলে পুলে। ভটভটি। 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 খুন্তি। খুন্তি। গুলতি। ব্যাগ। খুন্তি। গুলতি। খুন্তি। খুন্তি। যেটা পারোনি সেটা হচ্ছে ব্যাগ। 4টে পেরেছো, 8 পয়েন্টস। জলে যখন ঝাঁপ দাও বর কি বলে? समुंदर में नहा के और भी नमकीन हो गई हो। আটা। ভাটা। बाबा बाबा সাঁতার। छाता छाता সাঁতার। छाता সাঁতার। खाता ওড়না। ओढ़ना ओढ़ना মাঝি।
মাঝি, বাটি, মাঝি। চাটনি, চাটনি। মাঝি, বালতি, ভাটা, হ্যাঁ, ভাটা। ছাতা, সাঁতার, খাতা, হ্যাঁ, সাঁতার, সাঁতার, সাঁতার। মাঝি। যে তিনটে পারোনি, একটা ছিল ভাটা, একটা ছিল মাঝি, আর ছিল চাটনি। দুটো পেরেছো, 4 পয়েন্টস। ট্রেনের ওপরে উঠে ওভারহেড তার ধরে কি করো? চলছে ইয়া ছাইয়া 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 চলছে ইয়া ছাইয়া ছাইয়া। স্টেশন, স্টেশন, স্টেশন। মই, পুলিশ, মই। রেলগাড়ি, রেলগাড়ি, রেলগাড়ি। ক্যালেন্ডার, রেলগাড়ি, রেলগাড়ি, হাঁড়ি, হাঁড়ি, ইলিশ, ইঞ্জিন, ইলিশ। ইঞ্জিন, স্টেশন, যে তিনটে পারোনি সেটা হচ্ছে স্টেশন, মই আর রেলগাড়ি। দুটো পেরেছ, 4 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার অদিতি, 8 পয়েন্টস। সত্যি অদিতি পছন্দ বয়ামের সেট। সেকেন্ড পজিশনে শর্মিষ্ঠা, 6 পয়েন্টস। শর্মিষ্ঠার জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে দুজন, শিপ্রা এবং চিত্রা, দুজনেই 4 পয়েন্টস। শিপ্রার পছন্দ হাতাকুন্তি সেট এবং চিত্রার জন্য রয়েছে স্যুপ বোলের সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার। সকলের জন্য রয়েছে রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার মাসি শাশুড়ি, তার একমাত্র জামাইবাবু, তার একমাত্র ছেলে তোমার কে? এবার বলো। শর্মিষ্ঠা, আমার বর। 20 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে সুন্দর শাড়ি। তিনটে শব্দ, আসন, বেল, ময়দা। একটা করে অক্ষর নিয়ে নতুন শব্দ বানাও। এবার বলো অদিতি। সবেদা, বুঝিয়ে দাও। আসনের স, বেলের বয়েকার আর ময়দার দয়াকার। 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে সুন্দর শাড়ি। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ব্রেকফাস্ট মেকার। প্রথমে একটি সংখ্যা, তারপরে একটি অক্ষর, তারপরে ছবি থেকে শব্দ, তারপরে ছবি থেকে আরেকটা শব্দ, চারটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অদিতি। আটা চাকি। বোঝাও। আট, আ, চা আর কি মানে চাবি। 20 পয়েন্টস। সঙ্গে ব্রেকফাস্ট মেকার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টারের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। মুখ কেন করলে এমন, হাসি গেল কই, পাত্র ভর্তি চাই নাকি রসগোল্লা দই।
এবার বলো অদিতি। বেজার। উত্তরটা হচ্ছে হাঁড়ি। আমরা বলি মুখ হাঁড়ি হয়ে থাকলে হাসি গেল কই, আর রসগোল্লা দইয়ের হাঁড়ি হয়। -10। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। 30 পয়েন্টসের আনসার। শেষ প্রশ্ন ভুল করলে -20। শর্মিষ্ঠার স্কোর 61 আর অদিতি স্কোর 68। সবাই খেলতে পারবে, দুজনের সামনে দিদি নাম্বার 1 হবার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। এবার বলো অদিতি। পেট পুড়ে খাওয়া। অদিতি বলছে পেট পুড়ে খাওয়া। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 অদিতি ঘোষ বললেন 98 পয়েন্টস। অদিতির জন্য রয়েছে আবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ অদিতি, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আলপনা পালকি, গল্প, তল্পিতল্পা, কল্পনা। কল্পনা, তল্পিতল্পা, গল্প, পালকি, আলপনা। ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডস তরফ থেকে সোনার হার অদিতি। এটা তোমার, এটা চিত্রার, শিপ্রার, উইনারের ট্রফি অদিতি। দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্বার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্বার। দারুণ কাটলাম 1 ঘন্টা। সকলের থেকে বিদায় চাইছি, আগামীকাল দেখা হবে। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া।